বিশ্বের বৃহত্তম মহাকাব্যের নাম মহাভারত। এই মহাকাব্যের পাতায় পাতায় চিত্রিত হয়েছে কৌরব ও পাণ্ডবদের গৃহবিবাদ, ঘাত প্রতিঘাত, শোষণ, বঞ্চনা ও ধর্ম অধর্মের চর্চা, যা পরিণতি পেয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে। তবে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত এই মহাকাব্যকে অনেকেই নিছক পৌরাণিক বা কাল্পনিক কাহিনী ভেবে ভুল করে বসেন। বস্তুত মহাভারতের প্রত্যেকটি চরিত্র, স্থান ও কাল সম্পূর্ণরূপে বাস্তব। সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও ইতিহাসবিদদের গবেষণায় প্রমাণিত হয়েছে মহাভারত কেন্দ্রিক প্রত্যেকটি ব্যক্তি, বস্তু, স্থান ও মহাভারতের যুগের অস্তিত্ব। কুরুক্ষেত্রের যুদ্ধের কথাই ধরা যাক। বৈজ্ঞানিক গবেষণা করে দেখা গেছে খ্রিস্টপূর্ব 3138 অব্দে, অর্থাৎ আজ থেকে প্রায় 5000 বছর আগে সংঘটিত হয়েছিল স্মরণকালের সর্ববৃহৎ ধর্মযুদ্ধটি। শুধু তাই নয়, কালের বিবর্তনে জ্ঞান বিজ্ঞানও এগিয়েছে বহুদূর। এর ফলে ক্রমান্বয়ে চিহ্নিত ও আবিষ্কৃত হয়েছে মহাভারতের যুগের সেই গুরুত্বপূর্ণ স্থানগুলো। আজ আপনাদের জন্য রইল মহাভারত যুগের সেই ঐতিহাসিক স্থানগুলোর বর্তমান অবস্থান সম্পর্কিত যাবতীয় তথ্য। আশা করি এই যাত্রায় শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গান্ধার। মহাভারতে উল্লেখিত গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গান্ধার। মহাভারতের তথ্য অনুসারে গান্ধার রাজ্যের তৎকালীন রাজা সুবলের কন্যা গান্ধারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কুরু রাজ্যের মহারাজ জন্মান্ধ ধৃতরাষ্ট্র। কিছুটা চাপের মুখে তথা ভীষ্মের প্রবল পরাক্রমের ভয়ে জন্মান্ধ ধৃতরাষ্ট্রের সাথে বিবাহ সম্বন্ধে রাজি হয়েছিলেন গান্ধারী। রাজা সুবল ও রাজকুমার শকুনিও এই একই কারণে তাদের কন্যা ও ভগিনীর বিবাহে দ্বিমত পোষণ করেননি। পরবর্তীতে এই শকুনি হয়ে ওঠেন কুরুরাজ্য পতনের অন্যতম প্রধান কারণ। মহাভারতের বর্ণনার সঙ্গে মিলিয়ে দেখতে গেলে সিন্ধু নদের পশ্চিম তীরে অবস্থিত আফগানিস্তানের অধিকাংশ অঞ্চলকেই প্রাচীনকালে গান্ধার দেশ নামে ডাকা হতো। আরও স্পষ্ট করে বলতে গেলে আফগানিস্তানের কান্দাহার শহরটিই হল প্রাচীন গান্ধার নগরী। এটি আজ ভারতবর্ষের আলাদা ভূখণ্ড হিসেবে পরিগণিত হলেও একসময় এটিই ছিল আর্যাবর্তের একটি গুরুত্বপূর্ণ নগরী। তক্ষশিলা। মহাভারত অনুসারে তক্ষশিলা ছিল তৎকালীন গান্ধার রাজ্যের রাজধানী। পাণ্ডবদের উত্তরাধিকারী পরীক্ষিতকে এই তক্ষশিলার সিংহাসনে অধিষ্ঠিত করেই হিমালয়ে যাত্রা করেছিলেন পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী। এরপর পরীক্ষিত পুত্র জন্মেজয় এই তক্ষশিলাতেই সর্পসত্র যজ্ঞ আয়োজন করেছিলেন তক্ষককে হত্যা করার উদ্দেশ্যে। এই যজ্ঞে বহু সর্প নিধনও হয়েছিল। বর্তমানে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এই শহরের অবস্থান। মহাভারতের একটি গুরুত্বপূর্ণ স্থান হওয়ার পাশাপাশি এখানে রয়েছে পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। আবার ঋষি উদ্দালক বা অরুণী এই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন বলেও মতামত প্রদান করেছেন অনেক বিশেষজ্ঞরা। বলা হয় এখানেই কৌটিল্য তথা চাণক্য তার অর্থশাস্ত্রের রচনা করেছিলেন। কিংবদন্তি রয়েছে রাজা বিম্বিসার ও বুদ্ধের ব্যক্তিগত চিকিৎসক জীবক এখানেই চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। হস্তিনাপুর। হস্তিনাপুর নগরীকে আলাদা করে পরিচয় করে দেওয়া একবারেই অনাবশ্যক। মহাভারতের কুরু পাণ্ডবদের দ্বন্দ্ব, সংঘাত, উত্থান পতন ও নানা নাটকীয়তা আবর্তিত হয়েছে এই হস্তিনাপুরের রাজসিংহাসনকে কেন্দ্র করে। মহারাজ শান্তনু থেকে শুরু করে পিতামহ ভীষ্ম, ধৃতরাষ্ট্র, পাণ্ডু, দুর্যোধন ও শত কৌরব ও পাণ্ডবদের স্মৃতিবিজড়িত হস্তিনাপুর শহরটি আজ কয়েক হাজার বছর পরেও মানচিত্র থেকে হারিয়ে যায়নি। একাধিক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে ও গবেষণায় প্রমাণিত হয়েছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মিরাট জেলায় গঙ্গার একটি পুরনো উপত্যকার তীরে অবস্থিত শহরটি হচ্ছে মহাভারতের হস্তিনাপুর। তবে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি জৈন সম্প্রদায়ের মানুষের কাছেও এটি একটি পবিত্র তীর্থস্থান। তাছাড়া এখানে অবস্থিত পাণ্ডেশ্বর মন্দির, কর্ণ মন্দির সহ অনেক সুপ্রাচীন মন্দির এই স্থানকে মহাভারত যুগের সুস্পষ্ট প্রমাণ হিসেবে উপস্থাপন করে যাচ্ছে। এছাড়াও জৈন সম্প্রদায়ের বেশ কিছু মন্দিরের উপস্থিতি এই স্থানকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। মদ্রদেশ। মহাভারতের যুগে মদ্রদেশের রাজা ছিলেন মহারাজ শল্য। মহারাজ পাণ্ডু মদ্রদেশের রাজকুমারী তথা মহারাজ শল্যের ভগিনী
মাদ্রীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিবাহ করেছিলেন। মহাভারত ছাড়াও গরুড় পুরাণ, মৎস্য পুরাণ ও ব্রহ্মপুরাণেও এই মদ্রদেশের উল্লেখ পাওয়া যায়। তবে এই দেশের বর্তমান অবস্থান নিয়ে প্রায় 4টি মত প্রচলিত। সাধারণ মতে পাঞ্জাবের অন্তর্গত ইরাবতী ও চন্দ্রভাগা নদীর মধ্যবর্তী প্রাচীন দেশটি হচ্ছে মদ্রদেশ। দ্বিতীয় মতে বিরাট ও পাণ্ড্যরাজের মধ্যবর্তী দক্ষিণ পূর্বে বিস্তৃত জনপদই ছিল মদ্রদেশ। আবার তৃতীয় মতে বর্তমানের মাদ্রাজ হচ্ছে প্রাচীন মদ্র জনপদ। মদ্ররাজের নামানুসারেই মাদ্রাজ নামের উৎপত্তি বলে ধারণা করা হয়। পাশাপাশি একটি মত বলছে বর্তমানে নেপাল ও ভারতের একাংশে অবস্থিত ছিল প্রাচীন মদ্রদেশের ইন্দ্রপ্রস্থ। ইন্দ্রপ্রস্থ হচ্ছে মহাভারতের যুগে নির্মিত পাণ্ডবদের রাজ্যের রাজধানী। যমুনা তীরবর্তী খাণ্ডব নামক অরণ্যভূমি দহন করে এই ইন্দ্রপ্রস্থ নির্মাণ করা হয়েছিল বলে এই স্থানকে খাণ্ডবপ্রস্থও বলা হয়ে থাকে। পদ্মপুরাণ বলছে দেবরাজ ইন্দ্র এই স্থানে নানাবিধ যাগযজ্ঞ করেছিলেন এবং সেই যজ্ঞে উপস্থিত ব্রাহ্মণ ও দেবতাদেরকে বহুবিধ স্বর্ণ দান করেছিলেন। তার ফলে এই স্থানের নাম হয়েছিল ইন্দ্রপ্রস্থ। মহাভারত অনুসারে মহারাজ ধৃতরাষ্ট্র নিজ পুত্রদের থেকে পাণ্ডবদের দূরে রাখতে এই ভূখণ্ডে রাজত্ব দান করেন পাণ্ডবদের। মূলত পাণ্ডবদের রাজ্যাধিকার থেকে বঞ্চিত করার জন্যই রচিত হয়েছিল এই কূটকৌশল। পাণ্ডবগণ ও শ্রীকৃষ্ণ অগ্নিদেবের সহায়তায় খাণ্ডব দহন করা শুরু করলেন তাদের নতুন রাজধানী স্থাপন করার জন্য। এ সময় ময়দানবকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন অর্জুন। এই ময়দানব ছিলেন দানব সমাজের বিশ্বকর্মা তুল্য। তিনি তার প্রাণ বাঁচানোর কৃতজ্ঞতা স্বরূপ পাণ্ডবগণকে ইন্দ্রপ্রস্থ নির্মাণ করতে গুরুত্বপূর্ণ সহায়তা করেছিলেন। নির্মাণ কৌশলের নৈপুণ্যে সূর্যের প্রখর তাপেও ইন্দ্রপ্রস্থের ভেতর থাকত ঠান্ডা। এর বাইরে খনন করা হয়েছিল বিরাট পরিখা, যাতে শত্রুর আক্রমণ থেকে নগরকে সুরক্ষিত রাখা যায়। ইন্দ্রপ্রস্থের সীমানা প্রাচীর ছিল এমন যাতে চাঁদের আলো পড়লে মনে হয় মেঘ ভেসে বেড়াচ্ছে। প্রাসাদের ভেতরে ছিল স্ফটিকের মতো জলাশয়। মায়াময় এই ইন্দ্রপ্রস্থ কালের গর্ভে হারিয়ে গেছে বহুকাল আগেই। তবে প্রত্নতাত্ত্বিক গবেষণা ও ঐতিহাসিকগণের অনুসন্ধানে বেরিয়ে এসেছে আজকের দিল্লি শহরটি হচ্ছে মহাভারতে বর্ণিত সেই অপরূপ শহর দ্বারকা। ভগবান শ্রীকৃষ্ণের মামা কংস ছিলেন তৎকালীন মথুরার অত্যাচারী রাজা। এই অত্যাচারী রাজাকে বধ করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কংসের এহেন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারেননি তার শ্বশুর জরাসন্ধ। জরাসন্ধ ছিলেন প্রবল বাহুবল ও রণনৈপুণ্যের অধিকারী। এছাড়াও তার বিপুল পরিমাণ সৈন্য সংখ্যা তাকে আরও বেশি শক্তিশালী করে তুলেছিল। এই জরাসন্ধ তার জামাতা কংসের মৃত্যু সংবাদ শুনে প্রতিশোধ পরায়ণ হয়ে মথুরা আক্রমণ করেন। কিন্তু 17 বার মথুরা আক্রমণের পরও জরাসন্ধ মথুরা জয় করতে ব্যর্থ হন। তবে এই 17 বার আক্রমণে মথুরার অধিবাসী যাদবরা দুর্বল হয়ে পড়েন। শ্রীকৃষ্ণ যখন বুঝতে পারেন জরাসন্ধ আর একবার আক্রমণ করলে তা প্রতিরোধ করার শক্তি যাদবদের নেই, তখন তিনি নতুন এক শহর প্রতিষ্ঠার প্রয়োজন বোধ করেন। নতুন এই শহর প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণ দেবশিল্পী বিশ্বকর্মার সাহায্য নেন। বিশ্বকর্মা শ্রীকৃষ্ণকে নতুন শহর প্রতিষ্ঠা করার জন্য সমুদ্রদেবের কাছে ভূমি আহ্বান করার অনুরোধ জানান। অবশেষে শ্রীকৃষ্ণের আহ্বানে সমুদ্রদেব শ্রীকৃষ্ণকে 12 যোজন ভূমি দান করেন, আর এই ভূমিতেই নির্মিত হয় শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। শ্রীকৃষ্ণের এই দ্বারকা নগরী বর্তমানে ভারতের উত্তর পশ্চিমের রাজ্য গুজরাটের একটি শহর। এই দ্বারকা শহরে পরিচালিত একটি প্রত্নতাত্ত্বীয় অভিযানের মাধ্যমে সমুদ্রের প্রায় 36 মিটার নিচে আবিষ্কৃত হয় প্রাচীন এক নগরীর ধ্বংসাবশেষ। এই নগরীর স্থাপত্য শিল্প পাথর দ্বারা নির্মিত বিভিন্ন আকারের নোঙর, ভবন ও দুর্গ তৈরিতে ব্যবহৃত নানা পাথরের ব্লক পরীক্ষা করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে এই নগরী নির্মিত হয়েছিল আনুমানিক মহাভারতের যুগে। পাঞ্চাল। মহাভারতের যুগে উত্তর ভারতের গাঙ্গেয় উপত্যকার তীরে যে প্রাচীন জনপদ গড়ে উঠেছিল সেটি হচ্ছে পাঞ্চাল। এর উত্তরে ছিল হিমালয় পর্বতমালা। পাঞ্চাল রাজ্যের সাথে জড়িয়ে আছে মহারাজ ধ্রুপদ, পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদী, শিখণ্ডী এবং ধৃষ্টদ্যুম্নের নাম। অনুমান করা হয় বর্তমানে উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের কিছু অংশ জুড়ে ছিল পাঞ্চাল রাজ্যের অবস্থান। আবার কোনো কোনো মতে আজকের পাঞ্জাবি হচ্ছে মহাভারতের পাঞ্চাল রাজ্য। চেদি রাজ্য। চেদি রাজ্যের অন্যতম নৃশংস রাজা ছিলেন শিশুপাল। সম্পর্কে তিনি শ্রীকৃষ্ণের পিস্তুত ভাই হলেও তার সখ্যতা ছিল জরাসন্ধ ও দুর্যোধনের সাথে।
তৎকালীন সেই চেদি রাজ্যের কিছু অংশ বর্তমান উত্তরপ্রদেশে এবং বাকি অংশ মধ্যপ্রদেশে অবস্থিত, এবং চেদি রাজ্যের রাজধানী শুক্তিমতি বর্তমান উত্তরপ্রদেশের বান্দা শহরে অবস্থিত। নিষাদ রাজ্য। প্রাচীন ভারতে নিষাদগণ ছিলেন বেদ বা মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ। নিষাদ রাজ্যের রাজকুমার ছিলেন একলব্য। পৃথিবীতে যখন যখন গুরুদক্ষিণা শব্দটি উচ্চারিত হয় তখনই সর্বাগ্রে নিষাদপুত্র একলব্যের নামটিও উচ্চারিত হয়। এর কারণ আমাদের কারোরই অজানা নয়। এই নিষাদদের অবস্থান ছিল তৎকালীন দক্ষিণ পাঞ্চালের দক্ষিণ পশ্চিমে, তবে বর্তমানে নিষাদ রাজ্যের প্রকৃত অবস্থান চিহ্নিত করা হয়েছে রাজস্থানে। কুরুক্ষেত্র। সমগ্র মহাভারত জুড়ে বহুল চর্চিত শব্দটি হচ্ছে কুরুক্ষেত্র। আপনারা সকলেই জানেন এই স্থানেই সংগঠিত হয়েছিল সর্বকালের সবচেয়ে বড় যুদ্ধ। মাত্র 18 দিনেই অগণিত যোদ্ধা দেহত্যাগ করেছিলেন এই রণভূমিতে। এই কুরুক্ষেত্রেই ভগবান শ্রীকৃষ্ণ তার মুখনিসৃত বাণীর সংকলন তথা শ্রীমদ্ ভগবদ্ গীতা উপহার দিয়েছিলেন সমগ্র মানব জাতিকে। তাই রক্তস্নাত এই ধর্মযুদ্ধক্ষেত্র সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি মহাপবিত্র তীর্থস্থান। বর্তমান ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র জেলায় থানেশ্বরের দক্ষিণ পূর্বে অবস্থিত এই কুরুক্ষেত্র। প্রত্নতত্ত্ব বিশারদগণ এবং ঐতিহাসিকদের গবেষণায় প্রমাণিত হয়েছে এটি সেই কুরুক্ষেত্র যেখানে কুরু পাণ্ডবদের মহারণ সংগঠিত হয়েছিল। এছাড়াও অঙ্গরাজ্য তথা সূর্যপুত্র কর্ণের রাজ্যের বর্তমান অবস্থান হিসেবে চিহ্নিত করা হয় দক্ষিণ পশ্চিম বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের কিছুটা অঞ্চলকে। সুরসেন রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যার রাজধানী ছিল মথুরা। এই রাজ্যটি বর্তমানে উত্তরপ্রদেশের অন্তর্গত। কুন্তিভোজ ছিল মহারাজ পাণ্ডুর প্রথম স্ত্রী কুন্তির জন্মস্থান, অর্থাৎ যুধিষ্ঠির, ভীম ও অর্জুনের মাতুলালয় ছিল এই কুন্তিভোজ রাজ্য। এই রাজ্যটি বর্তমানে রাজস্থানের অন্তর্গত বলে ধারণা করা হয়। এছাড়াও মহাভারতে অম্বা, অম্বিকা আর অম্বালিকা কাশীর রাজকন্যা হিসেবে উল্লিখিত। কাশীর রাজধানী ছিল কাশীপুর, যা বর্তমানে বারাণসী নামে সমধিক পরিচিত। উত্তরপ্রদেশের অন্তর্গত এই রাজ্যটি আজও গঙ্গা নদীর অববাহিকায় অবস্থান করছে। এবার আপনারাই বলুন, মহাভারতকে পৌরাণিক বা কাল্পনিক গাথা হিসেবে মূল্যায়ন করা ঠিক না ভুল? আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।